তারা আপনার স্বপ্নকে নিয়ে একটা বাজার বানিয়েছে, আর আপনার ভয়কে পুঁজি করে তারা ব্যবসা করেছে। আপনি এক জায়গায় চমকপ্রদ অ্যাড দেখছেন যে গ্রামার ছাড়াই আইএলটিএস করাবে। এই যে ফাঁদে আপনি পা দিলেন, আপনার বাবা মার, ভাইয়ের জমানো অর্থ, কষ্টের টাকা একদম বিফলে চলে যাবে। ঢাকা শহরের অলিতে গলিতে আপনি শুধু দেখবেন যে আইএলটিএসের পোস্টারে ভরা। তারা বলতেছে যে নিশ্চিত আপনাকে 7.5 পাওয়ায় দিবে, আপনাকে নিশ্চিত ভিসা দিবে। মানে এই যে গ্যারান্টি দিচ্ছে, এটা আসলে এক প্রকার ভয়ঙ্কর ফাঁদ। আপনাকে নিয়ে তারা ব্যবসা করবে, আপনি সেই ব্যবসা বা তাদের ব্যবসায় বা তাদের ফাঁদে আপনি পা দিবেন। কারণ প্রত্যেকটা জায়গায় আপনি এই সব পোস্টার দেখতেছেন। আপনি একবার বিশ্বাস করবেন না, দুইবার করবেন না, তিনবার তো আপনাকে ওই দিকে নিয়েই যাবে তারা। আপনাকে মাসের পর মাস তারা ঘোরাবে। আপনি অনেক কষ্ট করলেন, অল্প টাকায় ভর্তি হলেন, সস্তা দেখে ভর্তি হলেন, তো আপনি দিন শেষে 5.5 ব্যান্ড পেলেন এবং গিয়ে বললেন যে আমার স্কোরটা আসে নাই। তখন তারা বলবে যে আর একবার করো, এইবার তোমাকে 50% ডিসকাউন্ট দিয়ে দিব। তাহলে ভাইয়া, যে এই যে 28,500 টাকা যে আপনি এক্সাম ফি দিচ্ছেন, এইটার তো 50% মাপ নেই। পরের বার তো আপনাকে আবার মানে সেম সেম টাকা দিয়ে আবার আপনাকে এক্সাম দিতে হচ্ছে। তো কোচিংয়ের বেলায় আপনি 50% ডিসকাউন্টের লোভে আবার ভর্তি হলেন। তারা এইভাবে আপনার টাইমটা নষ্ট করছে, আপনার টাকা নষ্ট করছে। তাহলে আপনি বুঝেন যে তাদের কত বড় ফাঁদে আপনি আটকে গেছেন। আমি আসলে এমনও দেখেছি, বিভিন্ন কোচিং সেন্টার পড়ানোর নাম করে শুধু মজা মাস্তিতে ডুবাই রাখে, যাতে মানে সাইকোলজিক্যালি আপনাদেরকে, যাতে আপনারা রাগান্বিত না হন বা যাতে আপনারা কোনো অভিযোগ না করেন, এজন্য আপনাকে খাওয়াবে, বিরিয়ানির প্যাকেট খাওয়াবে। আপনি 150 টাকা হলেই মানে বাইরের কোনো হোটেলে আপনি কাচ্চি বিরিয়ানি খাইতে পারছেন। আপনি কি খাওয়ার জন্য এখানে গেছেন? 2 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পড়বেন, এর ভেতর আপনার খিদা লেগে যাবে। আপনাকে তো আসলে এই বিষয়গুলো দিয়ে ভুং ভাং বুঝিয়ে আপনাকে আপনার পকেট থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা। এইভাবেই শত শত কোটি টাকার বিজনেস করছে সবাই। কিন্তু বিজনেস তো করুক, সমস্যা নেই, কিন্তু সেইভাবে যদি আপনাকে ট্রিট করতো তাহলে একটা কথা ছিল। আপনাকে সেভাবে ট্রিট করছে না, আপনার টাকার মূল্য তারা দিচ্ছে না, ভর্তির পরে নাম নেই, আপনার খোঁজ খবর নেই, কোনো গাইডলাইন নেই, আপনি শুধু নিজের মতো নিজে যাচ্ছেন আসছেন, এইভাবেই হচ্ছে। তো এইভাবে হলে তো আপনার হবে না, আপনি হতাশ হয়ে যাবেন। আপনার দরকার একটা গাইডার, যে আপনার সমস্ত বিষয় বুঝবে, মাথায় থাকবে আপনি কতটুকু ডেভেলপ করছেন, কতটুকু করছেন না। তো এই বিষয়টা টিচারের মাথায় যদি না থাকে, আপনি কিভাবে ভালো রেজাল্ট করবেন? আপনি আজ বাদে কাল যাবেন বিদেশ, এখনও আপনি সেই সস্তা খুঁজে বেড়াচ্ছেন, কোথায় সস্তায় কাপড় কিনতে পাওয়া যায়, কোথায় সস্তায় পড়া যায়, কোথায় সস্তায় খাবার পাওয়া যায়। এই মানসিকতা নিয়েই আপনি বড় হচ্ছেন, মানে এগিয়ে যাচ্ছেন। এখন বিষয়টা আমি এটা বলবো যে দেখেন, এখন যেহেতু এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে, তো এ চাইবে যে আমার প্রতিষ্ঠানে সবাই ভর্তি হোক, তাহলে ও কমাই দিবে একটু, ও 1,000 কমাবে, ওর চেয়ে আবার একটু দেখবে যে ওর তো ভালো স্টুডেন্ট, আমি আর 1,000 কমাই দিই। এইভাবে করতে করতে আপনি 2,000 টাকায় 1,000 টাকায় কোর্স পাবেন। কিন্তু বিশ্বাস করেন, আপনার টেক কেয়ারটা ওইভাবে হবে না। এরা শুধু ব্যবসার দিকে ফোকাস করেই আপনাকে নিয়ে যাচ্ছে। আপনার কাছ থেকে ওই 1,000 টাকা নিল মানে কম নিল এটা না, কিন্তু আপনার টাইমটা যে নষ্ট করছে এবং আপনি যে হতাশ হয়ে যাচ্ছেন। আপনার যদি টাকা না থাকে, আপনি নিজে নিজে প্রিপারেশন নেন। আর যদি আপনি অতিরিক্ত দুর্বল হন, আপনি কোর্স করেন, কিন্তু ভালো জায়গায় করেন। এই সস্তার ফাঁদে পা দিবেন না। ওকে, সো তাহলে আমরা দেখি যে সেকশন 4 এটা আসলে অনেকের কাছে একটু কঠিন মনে হয়, বাট আসলে এটা কিন্তু অত কঠিন না, ঠিক আছে? কারণ গ্যাপ ফিল মানেই সহজ, এটা মনে রাখবেন, ঠিক আছে?
তো সেকশন 4 থেকে কিন্তু ভালো স্কোর করা যায়। অনেকাংশে সেকশন 3 থেকেও কিন্তু ভালো করা যায়। সো আপনাকে আগে বিশ্বাস করতে হবে সেকশন 4 এটা একদম ইজি একটা পার্ট, ঠিক আছে? কারণ এটা যেহেতু গ্যাপ ফিল, আর গ্যাপ ফিল আপনি রিডিং এ করেছেন, লিসেনিং সেকশন 1 এ করেছেন, আবার 4 এ করতেছেন। তাহলে আলাদা কি বলেন? তাহলে গ্যাপ ফিলের নিয়ম আসলে প্রায় এক। সবকিছুতেই প্রায় এক। সো এখানে দেখেন আমি প্রায় বলি যে ওয়ান ওয়ার্ড যদি থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে বেশিরভাগ উত্তর, এই যে যেমন দেখেন 31 থেকে 40 বেশিরভাগই উত্তর আপনার কি হবে? নাউন দিয়ে হবে। নাউন কি? নাউন হচ্ছে কোনো কিছুর নাম। ঠিক আছে? বা আপনি যদি পদার্থ যা আছে সব হচ্ছে নাউন। ঠিক আছে? বেশিরভাগই। ম্যাটেরিয়াল বিষয়গুলো আসে বা নাম জাতীয় কিছু আসে। এগুলো সবই নাউন। তো ওয়ান ওয়ার্ড বললে আপনাকে একটা নাউন সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তাহলে আপনি যদি সেকশন 4 ভালো করে ধরতে চান তাহলে আপনাকে করতে হবে, আপনাকে সাব হেডিংস গুলো পড়তে হবে। মূল হেডিংস তো পড়বেনই, যেমন জিওগ্রাফি, জিওগ্রাফি রিলেটেড। তাহলে বুঝতে পারলেন যে আপনার কোন থিমে অডিওটা প্লে করবে, তাই না? যেহেতু এটা আপনার একাডেমিক একটা রিসার্চ নিয়ে আলোচনা করে, ঠিক আছে? তাহলে জিওগ্রাফির আবার কিছু সাব হেডিংস দিয়েছে যে স্টাডিং জিওগ্রাফি হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড। তাহলে জিওগ্রাফি আমাদেরকে কি বুঝতে সাহায্য করে? তো এখানে বলছে দ্য এফেক্টস, এখানে ২ টা পয়েন্ট আছে। এই ২ টা পয়েন্ট এই প্যারা থেকে তারা বলবে। ঠিক আছে? তারপরে যখন নেক্সট প্যারাতে যাবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে তারা নেক্সট প্যারাতে চলে গেল। তখন 2 মেইন ব্রাঞ্চেস অফ স্টাডি। তাহলে এইগুলো কিন্তু স্পষ্টভাবে তারা বলবে। আপনি বুঝতে পারবেন যে তারা এইটা ক্রস করে এটাতে চলে গেছে। তারপরে আপনি এইখানে আসলেও বুঝতে পারবেন যে স্পেসিফিক স্টাডি এরিয়া। এইগুলোও আপনাকে তারা বোঝানোর জন্য কিছু কিওয়ার্ড তারা উল্লেখ করবে। ঠিক আছে? এগুলো আপনি বুঝতে পারবেন যে কখন কোনটাতে তারা মুভ করতেছে। আচ্ছা, তাহলে আপনি দেখেন ১ম এ যেই বিষয়টা আমরা কিভাবে বের করব? এখানে বলতেছে স্টাডিং জিওগ্রাফি হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য এফেক্টস অফ ডিফারেন্ট প্রসেস অন দ্য। অন মানে কি? অন মানে ওপরে। ঠিক আছে? তো কোনো কিছু লাগালাগি অবস্থায় উপরে থাকা সেটা অন বলে। ঠিক আছে? তাহলে অন দ্য নির্দিষ্ট করে একটা বিষয়ের বলতেছে যেটা অফ দ্য আর্থ। তাহলে আপনি এখন দেখেন যে অফ দ্য আর্থ মানে কি? অফ মানে হচ্ছে এর। এই জিনিসটা আপনি মনে রাখবেন যে লিসেনিং এ অফ মানে এর। আপনার ড্যাশে, গ্যাপ ফিলে। তো অফ আসে, তারপরে অনেক প্রিপোজিশন আসে, অন আসে। এগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন। তাহলে অন এমন কিছু একটা তার উপরে লাগালাগি অবস্থায় আছে বা উপরিভাগ, যে অফ আর্থ। তাহলে আর্থ এর, অন দ্য ড্যাশ, তাহলে এই ড্যাশে কি বসবে? তাহলে পৃথিবীর কিছু একটা। তাহলে আপনি এই অফ দ্য আর্থ এইটারই তারা সিনোনিম তারা বলবে। এই অফ দ্য আর্থ এর সঙ্গে যেই ওয়ার্ডটা বলবে সেটা হলো আপনাকে অ্যান্সার হিসেবে নিতে হবে। আচ্ছা, আমি এটা অডিওটা একটু প্লে করে দিয়ে আপনারা ধরার চেষ্টা করেন। আমি বেশি ওয়েট করছি না। এইটা আগে আগে ধরার চেষ্টা করেন। তাহলে বাকিগুলো আমরা ধরতে পারবো। তাহলে এটা আমি অডিওটা প্লে করে দিচ্ছি। একটু মনোযোগ দিবেন। Section 4. You will hear a lecturer's introduction to a geography module. First, you have some time to look at questions 31 to 40. So, welcome to your introductory geography lecture. We'll begin with some basics. Firstly, what do we learn by studying geography? Well, we learn a great deal about all the processes that have affected and that continue to affect the Earth's surface. But we learn far আচ্ছা, এখানে যদি খেয়াল করি আমাদের কি বললো এখানে যে কন্টিনিউ টু এফেক্ট দ্য আর্থ সারফেস। আর্থস, এখানে কিন্তু আর্থস বলেছিল। তাহলে আর্থ সারফেস মানে কি? আর্থস মানে হলো আর্থ এর। তাহলে এখানে অফ মানে যেহেতু এর বোঝাচ্ছে, আবার আর্থস মানেও কিন্তু পৃথিবীর বোঝাচ্ছে। তাহলে আর্থ সারফেস বলেছে। আর দেখেন যে পৃথিবীর কিন্তু পৃষ্ঠভাগ মানে যেই সারফেস, উপরিভাগ। ঠিক আছে? তাহলে এই বিষয়টা হলো এখানে এইভাবেই বলতেছে যে সারফেস। তাহলে আর্থস এর সঙ্গে সারফেসটা বলেছিল। তাহলে আমি কি বলেছিলাম যে এই কথাটাকেই তারা কিন্তু আবার বলবে। এটাকে তারা আর্থস বলেছে। অফ দ্য আর্থ আর আর্থস একই কথা। তো সেটার সঙ্গে যেই শব্দটা শুনলাম সেটা হলো সারফেস। তো সারফেস হলো আমার অ্যান্সার। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি এখানে কি বলেছে দেখেন যে আমার অডিওতে বলেছে যে আর্থস, এখানে অ্যাপোস্ট্রোফি হবে যদি লেখার ক্ষেত্রে হয় আর্থ সারফেস, সারফেস, তাই না? এই কথাটা বলল লাস্টে। আর এইখানে কি বলেছে দেখেন অফ দ্য আর্থ। তাহলে এইটারই
অন্যভাবে বলেছে আর কি, তাই না? তাহলে লিসেনিং দেখেন একটু মানে ওই কথাগুলোই আবার চেঞ্জ করে বলবে, ঠিক আছে? বা চেঞ্জ বলতে যে প্যারাফ্রেজ করে বলবে। তাহলে এইটা যদি আপনি ধরতে পারেন আর্থ সারফেস আর অফ দ্য আর্থ ড্যাশ, তো সেটা হলো সারফেস। তো এইভাবে আগে পিছে তারা বলতে পারে। এখানে যেহেতু সারফেস আগে, সারফেস অফ দ্য আর্থ আর আর্থ সারফেস একই কথা, যার কারণে এটা কি হবে, অ্যান্সারটা সারফেস হবে অ্যান্সার। আচ্ছা, যদি না শুনতে পারেন একটু ব্যাকে দিয়ে আবার শুনবেন। এরপর দেখেন দ্য ডাইনামিক বিটুইন, এখন কি বলতেছে, দ্য ডাইনামিক বিটুইন, বিটুইন মানে কি আপনারা জানেন, বিটুইন মানে দুইটা জিনিসের মাঝে। তাহলে ড্যাশ অ্যান্ড পপুলেশন, তাহলে বুঝতে পারছেন যে অ্যান্ড মানে কি, অ্যান্ড দ্বারা একটা ওয়ার্ডকে যুক্ত করেছে। তাহলে এখানে এমন একটা ওয়ার্ড আছে যেটা কিনা অডিওতে বলবে। তাহলে এই কথাগুলো আবার প্যারাফ্রেজ করে অডিওতে বলবে, কিভাবে বলে সেটা শুনবো। কিন্তু দেখেন যে ডাইনামিক বিটুইন মধ্যে পপুলেশন আরও একটা জিনিস আছে। তাহলে পপুলেশন তো আপনি শুনবেনই, এটা হুবহু পপুলেশনই বলবে, অথবা এইটারও সিনোনিম বলতে পারে। কিন্তু যেটা শুনবেন না, যেটা নেই, অ্যান্ডের সঙ্গে আরও কোন বিষয়টা নেই যেটা কিন্তু অডিওতে আছে, সেটা হবে আপনার অ্যান্সার। তাহলে এইখানে নেই, বাট অডিওতে অবশ্যই এখানে থাকবে, দুইটা বিষয় থাকবে। তো পপুলেশন একটা জিনিস, আরও একটা জিনিস যেটা এখানে বলা নেই, সেটা কি, সেটা আমি অডিও প্লে করছি, আপনারা ধরার চেষ্টা করেন। ঠিক আছে, আমার আগেই ধরার চেষ্টা করবেন, আমি কিন্তু অ্যান্সার তো পরে বলেই দিব। Far more than that, because studying geography also informs us about the different kinds of relationships that develop between a particular environment and the people that live there. Okay, আচ্ছা, এখানে যেই কথাটা বললো যে বিটুইন কথাটা কিন্তু শুনেছেন, যে রিলেশনশিপ দ্যাট ডেভেলপ বিটুইন এ পার্টিকুলার এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য পিপল দ্যাট লিভ হিয়ার, ওখানে পিপল বলছে, তাহলে অ্যান্ড পিপল। তো অ্যান্ড পিপলের আগে যেটা বললো পার্টিকুলার এনভায়রনমেন্ট বলছে, তাহলে বিটুইন এ পার্টিকুলার এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য পিপল। তাহলে এখানে বলছো যে পার্টিকুলার এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন, মানে পপুলেশন বলতে পিপল ওরা বলতেছে, আর এখানে পার্টিকুলার এনভায়রনমেন্ট। তাহলে আমি পার্টিকুলার এনভায়রনমেন্টে কিন্তু অ্যান্সার নিতে পারি। যদি আমার এখানে নো মোর দেন 2 ওয়ার্ডস থাকতো, তাহলে আমি পার্টিকুলার এনভায়রনমেন্ট লিখতে পারতাম। কিন্তু যেহেতু 1 ওয়ার্ড বলেছে, তাহলে পার্টিকুলারটা বাদ দিয়ে আপনাকে এনভায়রনমেন্টটা লিখতে হবে। কারণ আমি বলেছি কি 1 ওয়ার্ড বেশিরভাগই আপনার নাউন হবে, আপনি নাউনটা নেওয়ার চেষ্টা করবেন, বাদ বাকিগুলো বাদ দিবেন। তাহলে এনভায়রনমেন্ট হচ্ছে আপনার অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে দ্য ডাইনামিক বিটুইন এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন, এটা হচ্ছে আপনার অ্যান্সার হিসেবে নিতে হবে। তাহলে কি বলেছেন, বিটুইন কথাটা তো বললোই, কিন্তু দুইটা জিনিস, সেটা হলো একটা পপুলেশন বা পিপল, আর একটা যেটা শুনলেন সেটা হলো এনভায়রনমেন্ট। তাহলে এনভায়রনমেন্ট হচ্ছে আমি এখানে লিখে দিব। এরপর দেখেন টু মেইন ব্রাঞ্চেস অফ স্টাডি, এটা হলো আপনার ফিজিক্যাল ফিচার্স, আর একটা হচ্ছে আপনার হিউম্যান লাইফস্টাইল অ্যান্ড দেয়ার ড্যাশ। তাহলে আপনার দেখা দরকার যে হিউম্যান লাইফস্টাইলের কিওয়ার্ডটা কখন আসে। এখানেও কিন্তু অ্যান্ড, তাহলে অ্যান্ডের বিষয় মানে কি, অ্যান্ড মানে আরও একটা যুক্ত বিষয় থাকবে, সেই বিষয়টা তারা বলবে অডিওতে, আর এই কথাটাও বলবে। তাহলে হিউম্যান লাইফস্টাইল, তাহলে এই কথাটা কখন আসবে, ফিজিক্যাল ফিচার্সের পরে আসবে। তাহলে এই কথা নিয়েও কিছু হয়তো বলবে তারা, এটা নিয়ে হয়তো 10-15 সেকেন্ড বলবে, তারপরে এসে এই লাইনে আসবে, ঠিক আছে? তাহলে আপনি দেখবেন, আপনি যখন মুভ করবে তখন আপনি বুঝতে পারবেন যে টু মেইন ব্রাঞ্চেস অফ স্টাডির কথা বলেছে। তো এখন এটা কি বলে দেখেন, হিউম্যান লাইফস্টাইল অ্যান্ড দেয়ার ড্যাশ, তার মানে একটু লেট হবে আসতে, তারপরেও বেশি লেট করবে না যেহেতু অল্প কিছু। সো দেখেন কি হয়, আপনারা ধরার চেষ্টা করেন। we like to think of geography as having two main branches. There's the study of the nature of our planet, its physical features, what it actually looks like, and then there's the study of the ways in which we choose to live and of the impact of those on our planet. Our current আচ্ছা, এইখানে যেটা বলেছে যে দেয়ার স্টাডি ওয়েজ ফিজিক্যাল ফিচার্সের কথা তো বললো, তাই না? সো তারপরে যে কথাটা বললো দেয়ার স্টাডি, যে ওয়ে, যে হুইচ, যে উই চুজ টু লিভ অ্যান্ড দ্য ইম্প্যাক্টের কথা বলছে, দোজ অন আওয়ার প্ল্যানেট। তাহলে এখানে হিউম্যান লাইফস্টাইল অ্যান্ড দেয়ার কি হবে, অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট হবে। কারণ এখানে যে কথাটা বলেছে দেখেন, যে দেয়ার্স দ্য স্টাডি দ্য ওয়েজ হুইচ উই চুজ টু লিভ, হুইচ উই চুজ টু লিভ মানে কি লাইফস্টাইল, অ্যান্ড দ্য ইম্প্যাক্ট, অ্যান্ড দ্য
অ্যান্ড অফ দ্য ইম্প্যাক্ট অফ দোজ আওয়ার প্ল্যানেট। তাহলে এই কথাটা একটু আমি আগে থেকে দিচ্ছি, use দেখেন। of carbon fuel and of the impact. And then there's the study of the ways in which we choose to live and of the impact of those on our planet. Our current use of তাহলে দেখেন যে এখানে লাইফস্টাইলটাকে বলতেছে যে উই চুজ টু লিভ, ঠিক আছে, অ্যান্ড যেটা কথা বললো সেটা নেই, সেটা হলো ইম্প্যাক্টের কথা বলা হচ্ছে, ইম্প্যাক্ট। তাহলে ইম্প্যাক্ট আমি লিখে দিতে পারি, ঠিক আছে। এখন দেখেন যদি আপনারা এটা করেন তাহলে দেখেন কি হবে, তাহলে বায়োফিজিক্যাল, তারপরে ট্রোপোগ্রাফিক, তারপরে পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক, হিস্ট্রিক্যাল, এইগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে বলবে, তারপরে অ্যান্ড দিয়ে কোন জিওগ্রাফির কথা তারা আসলে এখানে অডিওতে বলতেছে আপনি বুঝতে পারবেন, কারণ এগুলো সিরিয়ালভাবে প্লে করবে, ঠিক আছে, মানে সিরিয়ালভাবে আপনাকে শোনাবে। তাহলে আপনি প্রত্যেকটা ট্রপিক্যাল, পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক, হিস্ট্রিক্যাল সবগুলোই শুনবেন, তারপরে ড্যাশ জিওগ্রাফির কথা বলবে। তো কি জিওগ্রাফির কথা বলে সেটা একটু ধরার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমি এটা অডিও দিই, এটা অবশ্যই আপনারা ধরতে পারবেন, ঠিক আছে। carbon fuels is a good example of that. But there are more specific study areas to consider too, and we'll be looking at each of these in turn throughout the semester. These include biophysical geography, by which I mean the study of the natural environment and all its living things. Then there's topography. That looks at the shapes of the land and oceans. There's the study of political geography and social geography too, of course, which is the study of communities of people. We have economic geography, in which we examine all kinds of resources and their use, agriculture, for example. Next comes historical geography, the understanding of how people and their environments and the ways they interact have changed over a period of time. And urban geography, an aspect I'm particularly interested in, which আচ্ছা, তাহলে এখানে একটা জিওগ্রাফির কথা বলেছে, সেটা কোন জিওগ্রাফি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে 34 নম্বর অ্যান্সারটা কি হবে। আরেকটা কাজ আমি দিব, এই কাজটা যদি আপনারা না করতে পারেন তাহলে আপনি আসলে ভেবে নিয়েন যে আপনি খুব অলস, ঠিক আছে। কারণ একটা ভিডিও আসলে দেখলেন চলে গেলেন, কিন্তু আইএলস এর কোনো কাজ আপনার করতে মন চায় না, তাহলে তো হবে না। আমি আপনাকে একটা কাজ দিচ্ছি, সেটা কি, সেটা হচ্ছে আপনি ক্যামব্রিজ 13 এর টেস্ট 2, ক্যামব্রিজ 13 টেস্ট 2 এর সেকশন 4টা আপনি পুরোটা করবেন, করে আমাকে অ্যান্সারগুলো একটু লিখে দিবেন কমেন্ট সেকশনে, বা কয়টা হয়েছে সেটা জানালেও হবে, যে আপনার ক্যামব্রিজ 13 এর টেস্ট 2 এর সেকশন 4 এটার কয়টা অ্যান্সার হলো আমাকে জাস্ট কমেন্ট সেকশনে জানাবেন যে আমার এই কয়টা হয়েছে। তার মানে কি, আপনি একটা কাজ করতেছেন, করে এসে আবার এখানে এসে কমেন্ট করতেছেন, তার মানে তখনই আমি বুঝতে পারবো যে আপনি কতটা সিরিয়াস, বা আপনি নিজের কাছে ধরে নিয়েন যে আপনি কতটা সিরিয়াস, আমার একটা কথাও আপনি মানে ফেলে রাখছেন না। আর যদি মনে করেন যে না স্যার বলল, দিয়েছে, ভিডিও দেখেছি, চলে গেলাম, এগুলো করে লাভ নেই, পরে করবো না, এই জিনিস যদি আপনার মাথায় আসে তাহলে ধরে নিয়েন যে আইএলস আপনার জন্য না, কারণ আইএলসকে আপনি এখনো ভালোবাসতে পারেননি, তার কোনো টাস্ক আপনি করতে রাজি না, আপনি কষ্ট করতে রাজি না, আপনার 24 ঘন্টার ভেতরে মাত্র আপনি 10টা মিনিট সময় দিতে পারছেন না, তার মানে কি আপনার হবে না। সো আমি আপনাকে 24 ঘন্টা টাইম দিচ্ছি, এই 24 ঘন্টার ভিতরে যে কোনো টাইমে আপনি এই কাজটা করেন। আপনি যখনই ভিডিওটা দেখছেন 24 ঘন্টার ভিতরে ওই টাস্কটা কমপ্লিট করে এসে আবার এখানে কমেন্ট করবেন যে আমার কয়টা হয়েছে, ঠিক আছে, এবং শেয়ার করে রাখেন তাহলে টাইম লাইনে, তাহলে আবার এই ভিডিওটা মানে খুঁজে পেতে সাহায্য হবে আপনার, ঠিক আছে। এখন যেই কাজটা দিলাম সেটা কি, 34 নম্বরের অ্যান্সার তো লিখবেনই, এর সঙ্গে সঙ্গে ক্যামব্রিজ 13 এর টেস্ট 2 এর সেকশন 4 এ কয়টা হলো আমাকে জানাবেন। তখন আপনি যখন এটা কমপ্লিট করে ফেলবেন, টাস্কটা, মিশনটা কমপ্লিট করবেন, তখন বুঝে নিয়েন যে আপনি অনেক সিরিয়াস। আদারওয়াইজ আমি বলবো যে আপনি এখনো আইএলটিএস এর জন্য প্রস্তুত নিতে পারেননি, মানে প্রস্তুত হতে পারেননি, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো এতটুকু ছিল, আমি আর বেশি কিছু দেখালাম না। আপনারা ওই কাজগুলো করে অবশ্যই আমাকে জানাবেন, আশা করি বিষয়টা আপনারা আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারবেন, ঠিক আছে। থ্যাংক ইউ।